সবাই চলে আসেন আপুরা। তো এটা হচ্ছে পায়জামার যে কাপড়টা ছিল, এটা হচ্ছে সেটা যেটা তখন দেখানো হয়নি, ঝর্ণাটা বাঁধা হয়েছে। তো পায়জামার কাপড়টা রাখি এখন। জামার কাপড়টা আমার হয়ে গিয়েছে প্রায়। আচ্ছা, জামার কাপড়ের মধ্যে আমার শেপগুলো ক্রিয়েট করা হয়ে গেছে, এখন জাস্ট ঝর্ণা করব। আর হচ্ছে ওনার মধ্যে আমার একটু অংশ বাকি আছে, একটা 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 শেপ করা বাকি আছে, সেই শেপটা এখন করে নিচ্ছি। তারপর বাকিটা হচ্ছে আমাদের সেলাই টানা, শুধু সময় লাগবে না খুব একটা। ওনার মধ্যে আমি সেলাইটা বাঁধনটা দিয়ে নিচ্ছি, শেপের বাঁধনটা। এতে করে শেপের মধ্যে একটা মাকড়সার মতো একটা ইফেক্ট চলে আসবে আর কি, ঝর্ণাটা হয়ে সুন্দর লাগবে দেখতে। এটা যতটা সম্ভব টাইট করে দিব, কারণ কাপড়টা যখন ভিজাবো পানিতে আমরা, তখন তো কাপড়টা এমনিতে একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে বাঁধনটাও অনেকটা লুজ হয়ে যাবে, সেজন্য বাঁধার সময় অনেক টাইট করে বাঁধতে হয়। আর যদি সম্ভব হয় কাপড়টা ভিজিয়ে যদি বাঁধতে পারেন ভিজা অবস্থায়, তাহলে ভালো, মানে কাপড়টা টাইট করে বাঁধতে পারবেন। কিন্তু এতটা লম্বা সময় আপনাদের ভিজা কিছুর মধ্যে হাত ধরে থাকাটা স্বাস্থ্যের জন্য আসলে ঠিক নয়, ঠান্ডা লেগে যেতে পারে। সেজন্য আসলে আমরা শুকনো অবস্থায় বাঁধি, টাইট করে, যতটা সম্ভব টাইট করে বাঁধি। তারপর হচ্ছে বাকিটা আমরা তেমন একটা প্রবলেম হয় না পরবর্তীতে আর। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা সেলাই টানব। সেলাইগুলো টেনে তারপরে ঝর্ণাগুলো ক্রিয়েট করব। আচ্ছা, শুনতে পাচ্ছেন কি না একটু যদি কমেন্ট করেন। আমি কমেন্ট পাচ্ছি না, কমেন্ট হয়তো করছেন আপনারা, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না কেন। দেখ, আমি কোনো কমেন্ট পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, সমস্যা কিসে বুঝতে পারছি না। তো এইভাবে আসলে সেলাইগুলোকে আমরা টেনে নিব। ঠিক আছে, সেলাইগুলো টেনে এই অংশটা বেঁধে নেব। এখন একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে যে আপনাদের এখানে দেখেন এই দুটো অংশ হচ্ছে আমার পার্পল কালার হবে, সুতরাং এই পার্পলের অংশটা আমি বেঁধে আলাদা করে ফেলবো। আর হচ্ছে আমার এখানে যেই গোল্ডেন ইউলের অংশটা আছে সেটা আমি সেপারেট রাখবো, যাতে আমার দুটা রং পাশাপাশি করতে কোনো সমস্যা না হয়। তো আমার এইটুকু অংশ হচ্ছে আমার পার্পল কালার হবে, সেজন্য আমি এটা ভালো মতো বেঁধে পলিথিনের মধ্যে ভরে ফেলবো এই অংশটুকুকে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আসলে ডিজাইনগুলো ক্রিয়েট করলেই তো আসলে হয় না, সেগুলো ঠিকমতো ম্যানেজ করে কোনটা কোন রঙে দিব, কোন অংশটা কোন রঙে যাবে, সেই বিষয়গুলো আসলে কিছুটা হলেও শেখার আছে। তো যে কারণে একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন সহজেই। এখানে আমি এই সুতাটা টেনে পেঁচিয়ে নিচ্ছি। এটা দিয়ে সেলাই করেছিলাম, এই সুতাটা আমি পরে সেলাইটা টেনে এটা দিয়ে আমি কাপড়টা পেঁচিয়ে নিব। এখানে 2-3টা প্যাচ দিয়ে নিব যাতে এই অংশটা সিকিউর হয়ে যায়। বাঁধার সময়ও অনেক টাইট করে বাঁধতে হবে, আদারওয়াইজ কিন্তু রং এখানে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, ওকে, শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, খুবই ভালো। একইভাবে আমি এই অংশটাও
টান টান করে বেঁধে নিব। আর এত জোরে আবার টানবেন না যাতে আপনার সুতাটাই ছিঁড়ে যায়। টানার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সুতাটা কোনোভাবেই ছিঁড়ে না যায়। যদি সুতাটা যদি ছিঁড়ে যায় তাহলে আপনাকে আবার বাঁধনটা খুলে নতুন করে আবার আপনাকে সেলাই করতে হবে, না হলে লাইনটা কিন্তু সোজা হবে না। এখানে যে এখানে একটা লাইন আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দাগগুলো কিন্তু একটা করে লাইন, এখানে একটা আলাদা অংশ ডিজাইনের। তো এই দাগটা সমানভাবে করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই সেলাইটা পারফেক্টভাবে করতে হবে। সুলতান আহমেদ আপু, আপনার কমেন্ট আমি পাচ্ছি না। আপনি যদি একটু কষ্ট করে কমেন্ট আবার করেন, আপনি কি জানতে চাচ্ছেন, তাহলে আমার মনে হয় আমি আপনাকে, আপনি আবার লিখলে ভালো হয় নতুন করে। সেটা আমার জানা নাই। তেঁতুল বিচি দিয়ে আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন, এটা হয়তো কোনো একটা ডিজাইন রিকোয়ারমেন্ট থাকতে পারে যে তেঁতুল বিচি বা কাঠি দিয়ে বাঁধলে হয়তো বা সেটা ভালো হয়, সেরকম হলে করতে পারেন, কোনো সমস্যা নেই। না, সেটা করা যাবে না সুলতানা আহমেদ আপু, আপনার প্রশ্নটা পেয়েছি আমি, যে খাবার লবণটা অবশ্যই রং পাকা করে, কিন্তু সেটা হচ্ছে আপনার একটা এডিশনাল একটা পার্ট আর কি। আপনি সালফারের ক্ষেত্রে কিছুটা লবণ দিতে পারেন, হ্যাঁ, করার সময় প্রুশিয়ান যদি করেন সেক্ষেত্রে লবণ দিতে পারেন, কিন্তু রংটাকে তো আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এখন লবণটা তো আপনার রংটাকে অ্যাক্টিভ করবে না, তাহলে তো এই যে এই সালফারের জন্য, সোডিয়াম ভ্যাটের জন্য হাইড্রোস্কোস্টের কোনো দরকার নাই। আপনার রংটাকে কাপড়ে অ্যাক্টিভ করার জন্য, বসানোর জন্য, মানে রংটা যাতে কাপড়ে বসে সেই অ্যাক্টিভিটিটা তৈরি করার জন্য হচ্ছে আপনার এই কেমিক্যালগুলো ব্যবহার করতে হয়। আপনি এডিশনাল পার্ট হিসেবে সালফারের ক্ষেত্রে কিছু লবণ দিতে পারেন, অনেকে দেয়, 1-1.5 চামচ দিয়ে দেয়, সেটা কোনো সমস্যা হয় না। তারপর হচ্ছে তো সেসব ক্ষেত্রে ইউজ করতে পারেন, কিন্তু রং অ্যাক্টিভেট করার জন্য কেমিক্যালটা অবশ্যই দরকার। আচ্ছা আচ্ছা, একটু টেনে টেনে বেঁধে নিচ্ছি এটা। একটা সুতাগুলো কিন্তু আমরা কেটে ফেলবো, এগুলো রাখলে যেটা হবে আমাদের, কেচিটাও একদম হয়ে গেছে, এগুলো রাখলে যেটা হবে আমাদের আসলে অনেকটা রং হচ্ছে সুতাটাই শুষে নিবে, আর হচ্ছে আপনার বাঁধার সময়, নাড়াচাড়া করার সময় একটু ঝামেলা হয় আসলে সুতা বেশি থাকলে, একটা সুতা বেশি থাকলে আর কি। তো যে কারণে একটা সুতাগুলো তো আমাদের কাজে লাগবে না, সেজন্য এগুলো আমরা কেটে ফেলে দিব। পাঞ্জাবির কাপড় কী কাপড়ে করলে ভালো হয় সেটা বলা হয়েছে আগের পার্টে। আর এই ঢেউ ডিজাইন করার ক্ষেত্রে জাপানিজ যে ডিজাইনটা, এটা এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ঘন ঘন সেলাইগুলো করতে হবে। যেমন দেখেন আমি কিন্তু ঘন করেছি, এর চেয়েও ঘন ঘন সেলাইগুলো দেওয়া যায়, মানে আরও কাছাকাছি সেলাইগুলো, দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়, একেবারে যেন হচ্ছে সমুদ্রের ঢেউ। হ্যাঁ, পরিশ্রমের কাজ তো অবশ্যই আপু, আপনারা দেখে টায়ার্ড হয়ে যাচ্ছেন দেখতে দেখতে, আর আমি কাজ করছি, এবার বুঝেন হাতের অবস্থা একদম লাল টাল হয়ে গেছে, নোক টোক সব ভেঙে যাচ্ছে এই সুতা টানতে টানতে। আসলে এই কাজগুলো করা মানে হাত পায়ের আর মানে ইয়ে থাকে না, খুব কষ্ট হয় আসলে। আবার দেখা যায় সুতা টানতে টানতে অনেক সময় এই জায়গাগুলো আপনার ছিলে যায়, তখন আবার রঙে যখন ধরি, যেমন আমার এখানে ঠোসা পড়ে গিয়েছে, এখানে ঠোসা পড়ে গিয়েছে, এখন কাজ করতে খুব কষ্ট হচ্ছে। যেটা হয় যখন
এই কাজগুলো আমরা করি। যদি বাসায় যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে ভালো, আর যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে কষ্ট করে নিজেকেই করতে হয় আসলে। আচ্ছা, এই পার্টে আমি যেটা করব, কাপড়টাকে আমি একটু ভিজিয়ে নিব। এতে করে যেটা হবে, কাপড়টা একটু সংকুচিত হবে, তখন কিন্তু বাঁধনগুলো টাইট করে দেয়া যাবে। ঠিক আছে, যে কারণে আমি একটু কাপড়টা একটু ভিজিয়ে নিচ্ছি। দেখেন, আসলে অনেকভাবেই তো কাজ করা যায়, কিন্তু ঠিকভাবে একটা কাজ এক্সিকিউট করার জন্য আসলে কিছু পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে কাজটা অনেক ভালো হচ্ছে। এই যে ভিজিয়ে করা, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিজিয়ে করি না, মানে ভিজানোটাকে অনেক সময় দেখা যায় মনে হয় যেন খুব ঝামেলার কাজ। এই দেখেন, ভিজানোর ফলে কাপড়টা কিন্তু খুব টাইট হয়ে যাচ্ছে, মানে কাপড়টা একটু সংকুচিত হয়েছে, একটু নরম হয়েছে, এখন চাইলেই কিন্তু টেনে টাইট করা যায়। হ্যাঁ, অপর দিক থেকে আবার টানছি এখন সুতাটাকে আমি। এটা এটা আমি চিপে তুলে নিব এখান থেকে, পানিতে রেখে কাজ করব না। ওকে, তো এটা আমি একটু টেনে নিব এখন। হ্যাঁ, দামের ব্যাপারে বলবো, আগে ডিজাইনটা ক্রিয়েট হয়ে নিক, তারপরে। আগে তো জামাটা কমপ্লিট করি, তারপর তো দাম। ভিজিয়ে নেওয়ার ফলে কিন্তু অনেক সুবিধা হচ্ছে, মানে সুতাগুলো টানতে আসলে। আদারওয়াইজ যেটা হয়, তখন কাপড়টা একটু শক্ত থাকে শুকনো অবস্থায়, তখন কিন্তু মানে সম্পূর্ণ জোর দিয়ে আপনি টানলেও অতটা টাইট করা যায় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু ভালো, মোটামুটি এতে কাজ ভালো চলবে। যেভাবে টাইট করতে পারবেন, এভাবে একটা একটা করে সুতা টেনে দিতে হবে। যখন আপনারা এই ডিজাইনটা করবেন তখন খেয়াল করবেন যাতে ভিতরে কোনো স্পেস না থাকে, এরকম করে টান দিবেন যাতে সুতা দেখা না যায়। ঠিক আছে, যাতে কোনো স্পেস ভিতরে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যখন এই ডিজাইনটা করবেন। অথবা এরকম একটা সিঙ্গেল, এখানে তো 5-6টা সেলাই একসাথে দেওয়া আছে, একটা বা দুটো সেলাই করলে সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো সুতা দেখা না যায়, টাইট করে বাঁধতে হবে, আদারওয়াইজ কিন্তু বাঁধাটা আপনার পারফেক্ট হবে না।
এর ফলে দেখেন বাঁধনটা কিন্তু টাইট করে দেওয়া যাচ্ছে সুতাটা ভেজার ফলে। সওদা খাতুন, আপনার প্রশ্ন আমি একটাও পাইনি, আপনি আবার একটু প্রশ্নটা করেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আগে না বলা না হয়ে থাকে সেই প্রশ্নের ব্যাপারে। হ্যাঁ আপু, মূল্য নির্ধারণের ব্যাপারে অবশ্যই বলবো। আপনারা তো দেখছেন কত কষ্ট করতে হচ্ছে, তাই না? তো এরপরে হচ্ছে প্রাইসটা একেবারে ডিজাইনটা কমপ্লিট হোক, আপনারা দেখেন। আজকে আমরা এখন বাজে কয়টা, 4:22 বাজে। আজকে আমরা প্রায় 6টা পর্যন্ত আছি, সুতরাং এর মধ্যে অনেক কিছু আপনারা জানতে পারবেন। মূল্য নির্ধারণ বিষয়ে বলবো এখন আমি, সেই ব্যাপারে আমার জানা নাই। রুনা রশিদ আপু, হ্যাঁ যাদের প্রশ্ন আছে করতে থাকেন, আমি তো কাজও করছি, কারণ মুখ বন্ধ করে তো আসলে কাজ করা যায় না। কথা বলতে বলতে কাজ করলে আমার মনে হয় কাজও মানে আমারও বিরক্ত লাগবে না। সুতরাং আপনারা প্রশ্ন করেন, আমি চেষ্টা করি আপনাদেরকে উত্তরগুলো দিতে, পাশাপাশি আমি কাজটাও করি। অবশ্যই একবারে নিতে হবে। সেলাই সুতাটা মাঝখানে মাঝখানে ভেঙে ভেঙে কেটে কেটে নেওয়া যাবে না, এটা পুরোটা একটা সুতা থাকতে হবে, এক সুতা, মাঝখানে কেটে নেওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই টু হার্ড আপু, রাফিজানিলা আপু। টাইডাইটা হয়তো আমরা দেখি বাজারে 200, 300, 400, 500 টাকার মধ্যে আমরা টাইডাই কিনতে পাই। আমরা সেই অনুযায়ী কিন্তু দামটা নির্ধারণ করি। সেজন্য আমরা অনেক সময় বলি যে এগুলো তো কম দামের কাজ, হ্যাঁ, বা নিম্নমানের কাজ, নিম্নমানের দামটাও নিম্ন। আসলে যারা করে তারা আসলে জানে, সম্পূর্ণ তো হাতের কাজ, এখানে তো কোনো মেশিন ইউজ করা সম্ভব না। তো যেটা হয় যে কম দামে তারা দিতে পারে, কারণ হচ্ছে তারা কাজ করায় হচ্ছে একেবারে গ্রামের হতদরিদ্র যারা মানুষ, তাদের পেশাই আসলে এটা, হ্যাঁ, তাদেরকে দিয়ে তারা কাজ করায়। প্রথমত খুবই কম মূল্যে কাজ করায়, এবং হচ্ছে তাদের তো ফ্যাক্টরি আছে অবশ্যই। তো ফ্যাক্টরিতে যেটা হয় যে তারা আসলে হিউজ হিউজ পরিমাণ একসাথে কাপড় কিনে, হ্যাঁ, একেবারে ড্রামে ড্রামে রং কিনে, সেগুলো অনেক বড় বড় বিষয়। তো যেক্ষেত্রে হয় তাদের রঙের দামটা অনেক কম পড়ে, খুবই কম পড়ে। আর হচ্ছে তাদের পরিশ্রমটাও কম, কারণ হচ্ছে তারা গ্রামের মানুষদেরকে দিয়ে কাজ করায়, গ্রামের ফ্যাক্টরিগুলো থাকে। সুতরাং সব কিছু মিলিয়ে তাদের যেটা হয় যে দামটা আসলে তারা অনেক কমে দিতে পারে। অবশ্যই যেহেতু পাইকারিতে কাজ করছে তারা, ফ্যাক্টরি, সুতরাং সেই অনুযায়ী তারা দামটা নির্ধারণ করে থাকে। কিন্তু আমরা যখন বাসায় কাজ করি তখন আমরা সেখানে যেতে পারি না, মানে এত কমে আমরা দিতে পারি না। 400 টাকা 500 টাকাকে আপনি এই 3 পিস বিক্রি করতে পারবেন এত কষ্ট করে, এত এত দামি দাম দিয়ে রং কিনে, এত সারাদিন কষ্ট করে খেটে কখনোই পারবেন না। সুতরাং আপনাকে দামটা সেভাবে নির্ধারণ করতে হবে আপনার কষ্ট অনুযায়ী, আপনার কাপড়ের মূল্য, আপনার রঙের মূল্য, সব কিছু মিলিয়ে। আর যেহেতু আপনি কাজ করছেন, আপনি আপনার নিজস্ব ডিজাইনে কাজ করছেন, ডিজাইনের কম্বিনেশনটা, ডিজাইনগুলো, অ্যাপ্লিকেশন সব কিছু আপনি আপনার মতো করে করছেন। সুতরাং এখানে কিন্তু মার্কেটের কাজের সাথে কিন্তু অনেক তফাৎ থাকে। আপনার বাঁধন শৈলীতে বলেন, আপনার ডিজাইনের ভ্যারাইটিতে বলেন, সব কিছুতে কিন্তু, অবশ্য রঙের মধ্যেও, সব কিছু মিলে কিন্তু আপনি ওদের চেয়ে ঢের ভালো কাজ করছেন। সুতরাং তাদের মতো কম মূল্যে কখনোই দেওয়া যাবে না। এতে করে যেটা হবে, আপনি নিজেও পারবেন না অবশ্য এত কষ্ট করে এত কমে দিতে। তো আমরা যেটা করি আসলে, এই 3 পিসগুলো সম্পূর্ণ 1200 থেকে 1500 টাকার মধ্যে সেল করা হয়ে থাকে। এর চেয়ে বেশিও আমরা সেল করি ডিজাইনের উপরে, কাপড়ের উপর নির্ভর করে। কাপড় যদি অনেক দামি কাপড় হয় সেক্ষেত্রে আমরা
আরও দাম বাড়িয়ে সেল করে থাকি, কিন্তু 1000-এর নিচে আসলে এই 3 পিস কোনো মতেই দেওয়া যায় না, আমি দিতে পারবো না। অনেকে দেয়, হয়তো তারা মার্কেটের বিষয়ে জানে না, কাজের মূল্যটা বুঝে না, সেজন্য তারা অনেক কমে সেল করে দেয়। আলটিমেটলি মার্কেট নষ্ট করা হয়, এবং যেটা হয় যে নিজের মূল্যায়নটা নিজে করা হয় না সেক্ষেত্রে। আচ্ছা, আমি এর জন্য একটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে এখন। সওদা খাতুন আপু, ভালো মানের কাপড় যদি কিনতে চান, ওনা যদি কিনতে চান, আপনাকে মার্কেটে যেতে হবে। অনলাইনে আপনি কখনোই ভালো পাবেন না। যদি পানও, দামটা কিন্তু প্রচুর, ঠিক আছে? মার্কেটের চেয়ে ডাবল দাম, সেটা মাথায় রাখতে হবে। মার্কেটে যদি এই একটা ওনার দাম যদি হয় 80 টাকা, অনলাইনে হবে এটার দাম অবশ্যই 120 টাকার উপরে, বা 100 টাকার, মানে 100 থেকে 120 টাকার মধ্যে, বা এর চেয়ে বেশি হবে। হ্যাঁ, অনলাইনে কোথায় পাওয়া যায় কাপড় আমার ভালো জানা নাই। মার্কেট থেকে আমি সবসময় এগুলো কিনে থাকি, কাপড় আমি মার্কেট থেকে কিনি, রঙটা কখনো কখনো আমি অনলাইনে কিনি, কারণ মার্কেটে অনেক সময় দেখা যায় ভালো রং পাওয়া যায় না, সেজন্য। ঠিক আছে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশে শ্রমিকদের মূল্য খুবই কম, সেজন্যই দেখবেন বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির আসলে এত মানে ভালো করতে পারছে। বিদেশি ভাইয়েরা বেশি আসছে বাংলাদেশে। কেন আসছে? কারণ বাংলাদেশের শ্রমের মূল্যটা খুবই কম, খুবই কম মূল্যে তারা শ্রমিকদের দিয়ে কাজ করাতে পারছে বলেই বাংলাদেশে এত বড় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত ভালো পজিশনে আছে। সুতরাং শ্রমের মূল্যটা সবার আগে দিতে হবে, এবং অবশ্যই আপনার কাজের মূল্যটা, আপনার যে কাজের যে একটা বৈশিষ্ট্য, যে একটা মানে কি বলতে পারি, যেহেতু এগুলো একটা ট্র্যাডিশনাল কাজ, এবং সুতরাং এগুলোর দাম কিন্তু আমরা চাইলেই একেবারে কমে দিয়ে, আসলে যারা আসলে জানে না, বুঝে না, একেবারেই এইসব ব্যাপার নিয়ে পড়াশোনা করেনি, একেবারেই আসলে ঘাটাঘাটি করে না, এক্সপেরিমেন্ট করে না, তারাই আসলে এই কাজগুলো বেশি করে, একেবারে নামমাত্র মূল্যে দিয়ে দেয়। নিজেরা বাসায় কাজ করে করে অনলাইনে দেখবেন আপনারা অনেক কমে বিক্রি করে। তাদের আসলে নিজেরা জানে না বিধায় আসলে এই কাজটা করে থাকে। তবে সবার উদ্দেশ্যে আমার একটা ইয়ে থাকবে, আপনারা কাজ যেহেতু শিখছেন, বা অনেকে আগে থেকে কাজ করেন, বা অনেকে আজকে নতুন কাজ শিখছেন, সবার উদ্দেশ্যে একটা ইয়ে থাকবে যে কাজগুলো সম্পর্কে জানবেন, প্রচুর বইপত্র পড়বেন, ইন্টারনেট ঘাঁটবেন, বড় বিদেশি ইংলিশ আর্টিকেলগুলো, বাংলা আর্টিকেলগুলো নেট ঘেঁটে ঘেঁটে পড়বেন, তাহলে দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন, এবং জানার মাধ্যমে কাজের প্রতি আপনার কিন্তু একটা শ্রদ্ধা তৈরি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি আপনার কাজকে যদি আপনি সম্মান করতে না পারেন, তাহলে আপনি কখনোই সেই কাজটা ভালো মতো করতে পারবেন না, এবং সেই কাজ করে আপনি নিজেও সম্মান পাবেন না। ভালোবেসে কাজ করতে হবে, কাজকে সম্মান করতে হবে, সেটা যেই কাজই হোক না কেন। হ্যাঁ, তাসনিম জেরিন আপু, জুটে টাইডাই করতে পারবেন, ভ্যাট রং কাজ করে জুটের মধ্যে। জুটের জন্য আলাদা রং কিনতে পাওয়া যায়, সেই রঙগুলোর নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। তো যদি আপনারা জুটে কাজ করতে চান, তাহলে জুটের রং মার্কেটে যখন যাবেন, আশা করি সেখানে পেয়ে যাবেন বললেই। একই ডিজাইন দুইবার হয় না, সেটা ঠিক। আপনি একই শেপ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু শেপের ভিতরে যে ডিজাইনটা হবে সেটা তো এক হবে না। যেমন আমি এই যে এখানে অনেকগুলো শেপ একই রকম ক্রিয়েট করেছি, করার ফলে কিন্তু দেখবেন এক একটা শেপের ভিতরে এক এক রকমের ডিজাইন ক্রিয়েট হয়েছে। সুতরাং টাইডের আপনার প্যাটার্নটা সেম থাকে, প্যাটার্নটা আপনি সেম করতে পারবেন, ডিজাইনটা আপনি সেম করতে পারবেন, কিন্তু কাজের যে আউটপুটটা, সেটা কখনোই আপনি অ্যাজ ইট ইজ করতে পারবেন না। কারণ কাপড়ের ভিতরে কাপড়টা আপনি বেঁধেছেন, কাপড়ের ভিতরে বাঁধনটা কেমন হয়েছে, কাপড়টার ভিতরে রং কতটুকু ঢুকেছে, সেটা তো আমরা ভিতরে ঢুকে দেখতে পারি না। একই রকম ডিজাইন সেজন্যই আসলে ক্রিয়েট করা যায় না, আউটপুটটা একই রকম হয় না। প্যাটার্নটা এক রাখা যায়, ডিজাইনটা শেপটা এক রাখা যায়,
হাত পিচ্ছিল হয়ে গেছে। একটা জামা করতে এত কষ্ট, একটা শাড়ি করতে আরও কষ্ট হয়। ঠিক আছে, যদি ভালো ডিজাইনে করতে চান, অনেক অনেক মানে ভালো ডিজাইন বলতে বোঝাচ্ছি যে নিজের মতো করে নান্দনিক কিছু যদি করতে চান আর কি, নিজস্ব ডিজাইনে একটু ডিফারেন্টভাবে যদি করতে চান তাহলে কষ্ট করতেই হবে। যেমন এটা যদি আমি আজকে যদি ভালো হয়, তাহলে যদি আমি যদি সেল করি, যদি আমি জানি না সেল করবো কি না, যদি সেল করি তাহলে আমি কখনোই এটা মানে 1300-র কমে তো আমি দিবই না। 1300 থেকে 1500-র মধ্যে আমি এটা প্রাইস আমি নির্ধারণ করব। কারণ হচ্ছে আমি জানি এই কাজটা করতে আমার সারাটা দিন সময় লেগেছে, এবং শুধু সারাটা দিন নয়, ডিজাইনটা আমি ভেবেছি কীভাবে কোনটার পর কোন ডিজাইনটা আমি এখানে কম্বাইন করব, কোনটার পর কোনটা দিলে, কোন রঙের পর কোন রঙ দিলে আমার এখানে ডিজাইনটা ভালো মতো আসবে। সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু আমার সময়টা এখানে। আচ্ছা, তো এবার হচ্ছে আমি এই অংশটার মধ্যে আমি ঝর্ণা করব। আমার হাতাটা আছে, যে আমার হাতাটা আসলে আমার এখনও করা হয়নি, তো আমার মনে হয় আমার আরেকটা ব্রেকে যেতে হবে। ব্রেকে যেয়ে আমি শান্তিমতো কাজগুলো মানে আমার এই ঝর্ণা পার্ট, দুটো ঝর্ণা পার্ট আর এখানে একটু ঝর্ণা আছে, ঝর্ণাগুলো আমি একটু ব্রেকের মধ্যে করে ফেলবো, করে একেবারে রং নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে। আসলে এই কাজগুলো যেখান থেকে উৎপত্তি জাপানে, এবং অনেকে ধারণা করে কাজগুলোর উৎপত্তি হতে চায়নায়, তো চায়না এবং জাপানে এই কাজগুলো আসলে যখন তারা করে, বিশেষ করে জাপানে এক একটা কাপড় তারা সেলাই করতে 1 বছরও সময় লাগে। ধীরে ধীরে ওদের ফ্যামিলি ট্র্যাডিশন, ওখানকার সামাজিক যেই গঠন, সব ওরা কী করে, এক একটা কাপড় ধীরে ধীরে 1 বছর, বছর খানেক ধরে ধরে, অনেক বছর ধরে ধরে সেলাই করে, তারপর সেটা বাঁধে ধীরে ধীরে টেনে টেনে, অপূর্ব হয় আসলে। কারণ হচ্ছে এই টাইডাই বলেন বা শিবুরি বলেন, যাই বলেন না কেন, উৎপত্তি কিন্তু জাপানে। সেটা হচ্ছে সম্ভবত 7ম শতাব্দীতে উৎপত্তি হয়েছে, তো অনেক বছর আগে। যদি ধরেন এখন আমরা আছি হচ্ছে 2000, তাই তো, তো প্রায় 1300-1400 বছর আগের মানে এই কাজগুলো মানে উৎপত্তি হয়েছে। তো সেই সময়ে তারা আসলে কাজগুলো করতো। তখন তো এত রাসায়নিক ছিল না, তখন তারা নেচার থেকে রং সংগ্রহ করতো, বিভিন্ন গাছের ফুল লতা পাতা থেকে রং সংগ্রহ করতো, করে করে কাজগুলো করতো। ধীরে ধীরে এই কাজগুলো আসলে জাপান থেকে বিভিন্ন জায়গায় সেগুলো ছড়িয়ে গিয়েছে, এবং জাপানে ওরা ওদের যেই ওদের যে ভাষা, সেই ভাষায় ওরা এটাকে বলা, এই কাজগুলোকে মানে টাইডাইটাকে ওরা শিবুরি বলে আর কি। ওদের ভাষায় এটার নাম হচ্ছে শিবুরি। তো ধীরে ধীরে জাপান থেকে কাজগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে, চায়নায়, মালয়েশিয়ায়, আমাদের ইন্ডিয়াতে, সরি আমাদের বাংলাদেশে, পাশের দেশ ইন্ডিয়াতে কাজগুলো ছড়িয়ে গিয়েছে, এবং এক একটা দেশে যে এক একভাবে বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের যে ট্র্যাডিশন, যে বৈশিষ্ট্য, সে অনুযায়ী কিন্তু কাজগুলো কিছুটা রূপান্তরিত হয়েছে। এবং যখন এই কাজগুলো আমেরিকায় বা ইউএসএতে গিয়েছে, তখন সেখানে ইউএসএর ওরা সেটা এই শতাব্দীতে এসে 1900 কি বলে আমাদের গত শতাব্দীতে এসে নাম হয়েছে টাই অ্যান্ড ডাই, ইংলিশ নাম হয়েছে। শুরুতে কিন্তু এটা ছিল আপনার শিবুরি, মানে জাপানে তো শিবুরি বলে, কিন্তু পরবর্তীতে এটার নাম হয়েছে ইংলিশে টাইডাই। কারণ বাঁধতে হয়, তারপর ডাই করতে হয়, এবং জাপানেও তো একই কাজ, বাঁধতে হয়, ডাই করতে হয়। তো যেটা হয়েছে, এই কাজগুলো আসলে, এই কথাগুলো এই জন্যই বলা, কারণ এগুলো আমরা কমে দিতে পারি না, কারণ এগুলোর একটা অনেক বড় একটা ইতিহাস আছে, কাজগুলোর পিছনে বড় একটা ট্র্যাডিশন এগুলো। সুতরাং এত কমে আমরা দিব না যাতে সেই ট্র্যাডিশনটা নষ্ট হয়ে যায় সেখানে। সব কিছুর একটা একটা ব্যাপার থাকে, সেগুলো আমাদের মাথায় রেখে কাজগুলো করতে হবে। যদি আমরা একটু ইতিহাস যদি একটু জানার চেষ্টা করি, যদি কাজের বৈশিষ্ট্য যদি জানার চেষ্টা করি, তাহলে দেখবেন যে কাজের প্রতি আপনার আগ্রহটাও বাড়ছে, আপনি জানার আগ্রহটাও বাড়ছে, কাজ করার আগ্রহটাও বাড়ছে। ঠিক আছে।
আচ্ছা, এবার আমি এই অংশটা আপনাদেরকে ঝর্ণা করে দেখাচ্ছি। তারপর আমি ব্রেকে যেয়ে এটা আর এই অংশটা ঝর্ণা করে আসব। সাথে রং রং আমরা তো রং করব আজকে, গোল্ডেন ইউলো করব এবং হচ্ছে আমরা আজকে বেগুনি রং করব, ঠিক আছে? তো যে কারণে আমরা ব্রেক থেকে এসে একেবারে রঙের পাতিল টাতিল নিয়ে হাজির হব। তার আগে আমি এই অংশটা ঝর্ণা করে আপনাদেরকে দেখিয়ে দিই, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে কীভাবে ঝর্ণাটা করা হয়। যদিও গতকাল আপনারা দেখেছেন ঝর্ণা করার পদ্ধতি, হাত থেকে রং লেগে গিয়েছে। হ্যাঁ, বিদেশের আরিনাপু বিদেশের রংটা ভালো হয়। আচ্ছা, জামার ঝর্ণাটা তাহলে আমি একটু একটু সামান্য করে আমি তারপর ব্রেকে যাব। হ্যাঁ, সেটা আমরা ভ্যাট রং দিয়ে করতে পারবো। ফারজানা আপু, ভ্যাট রংটা তো গরম হিসেবে কাজ করে। তো আপনাকে যেটা করতে হবে, ভ্যাট রংটা গুলিয়ে টিউবে ঢেলে নেবেন, টিউবে ঢেলে তারপরে আপনি সেভাবে কাজ করবেন। কিন্তু সেটা কিন্তু রাখা যাবে না, তৎক্ষণাৎ কাজ করে ফেলতে হবে, কারণ রাখলে কেমিক্যালের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। নতুন করে আবার কেমিক্যাল মিশিয়ে সেখানে কাজ করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কেমিক্যালের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবার দেখেন আমি এখানে ঝর্ণা করছি, যদিও গতকাল ঝর্ণা আপনাদেরকে করে দেখানো হয়েছে, দুইটা কাপড়, বেশ কয়েকটা কাপড়ে ঝর্ণা করা হয়েছে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি সামান্য করে। জাস্ট এইভাবে সুতাটা আমি পেঁচিয়ে যাব একের পর এক, টাইট করে কাপড়টাকে ধরে এইভাবে আমি সুতাটা পেঁচিয়ে যাব। আমি চাইলে সুতাটা ডাবল পেঁচ করতে পারি, আবার চাইলে আমি এক পেঁচও করতে পারি। 3 পেঁচ করার দরকার নেই, এক পেঁচ আর অথবা ডাবল পেঁচ। হ্যাঁ, এটাতে লম্বা করে ঝর্ণা করছি আপু। কাঁথা সেলাই দেওয়ার জন্য আমি মোটা সুতা ইউজ করেছি, ডাবল করে নিতে হয়নি। আচ্ছা, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, এবার ক্লিয়ার আছে। তাহলে আমি আরেকটু এটা ঝর্ণা করে আমি একবারে ব্রেকে যাই। এখন বাজে কয়টা? 3:39 বাজে, 4:39 বাজে। অনেক সময় লাগে আসলে কাজগুলো করতে। 4:39 বাজে। তো আমি বরং একেবারে 5টা বাজে আসবো, ঠিক আছে? একেবারেই তখনকার মতো 20 মিনিট ব্রেক নিয়ে আমি 5টার সময় আসবো। যারা নামাজ পড়বেন, আজান হয়েছে কিনা জানি না, নামাজটা পড়ে সবাই চলে আসবেন। এর মধ্যে আমি একেবারে রঙের হাঁড়ি পাতিল যা লাগবে আজকে, বালতি টালতি নিয়ে আমি হাজির হয়ে যাব তখন। হ্যাঁ, এটা আসলে কাস্টমারদের একটা মানে কি ভুল ধারণা যে টাইডাই বা বাটিক এই কাজগুলো মানেই হয়তো হচ্ছে কম দাম। এটা অনেক কাস্টমাররাই মনে করে, ইভেন আমরাও একটা সময় মনে করতাম যখন জানতাম না। তো এখন কম দাম হয় কিসের জন্য সেটা তো জানলেন, কারণ ফ্যাক্টরিতে কাজগুলো করা হয়, গরিব মানুষদেরকে দিয়ে করা হয়, খুব কম মূল্যে করানো হয় এবং তারা রঙগুলো আনে খুব কমে, কারণ তারা একেবারে ড্রাম অনুযায়ী রঙ কিনে। কাপড়ও তাদের সেখানেই তৈরি হয়, নিজেরা অনেকের মিল আছে, কাপড়ের মিল, সুতরাং খুবই কমে তারা দিতে পারে। আর আমরা পারি না ঘরে কাজ করে নিজেদের মতো করে, কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করি, নিজেরা কাজ করি। আমরা তো আসলে কেউই জানি না এই কাজে পেশাদার খুব একটা প্রফেশনাল কিনা, কিন্তু শখে কাজ করি আমরা অনেকেই, এবং হচ্ছে কাজগুলোকে ভালোবেসে কাজগুলো করি, শুধুমাত্র প্রফেশন হিসেবেই করি না। সুতরাং আমরা চাইলেই কিন্তু খুব কমে দিতে পারি না, এবং তাদের সাথে আমাদের যে ডিফারেন্সটা
সেটা হচ্ছে তারা গদ বাঁধা কিছু ডিজাইন থাকে, কয়েকটা চুনরি, কয়েকটা ঝর্ণা, সেগুলোর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমরা কিন্তু তা না, আমরা বিভিন্ন ডিজাইন কিন্তু আমরা ধাপে ধাপে অ্যাপ্লাই করি, এক্সপেরিমেন্ট করি, সেভাবে কাজগুলো করে থাকি। সুতরাং মার্কেটের সাথে ওই ফ্যাক্টরির কাপড়ের সাথে কখনোই আমাদের কাপড়ের কম্পেয়ার করা যায় না। যারা একটু শিক্ষিত কাস্টমার, যারা একটু এই ব্যাপারগুলো বুঝে, তারা কখনোই ওরকম করে না। তবে ম্যাক্সিমাম কাস্টমারই আসলে বুঝে না, মানে একেবারে 80% মানুষই বুঝে না এই কাজগুলোর মূল্য। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে এবার একটা ব্রেকে যাই আপুরা, একেবারে 5টা বাজে আমি আসবো, একেবারে রং টং সাথে নিয়ে চলে আসবো। 5টায় আসবো, সবাই রেডি থাকবেন 5টায়, তখন আমরা রং করব, ঠিক আছে?